আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী পৃথিবীর যে প্রান্তে যে আছেন, আশা করি ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রাখছেন। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসি এবং বিভিন্ন বিষয় যেটা আমি বুঝি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারাও বুঝতে পারেন। যথাসাধ্য সর্বোচ্চটা চেষ্টা করি। কথাটা বুঝতে পারেন সেটা আপনারাই বলতে পারবেন। যাই হোক, আজকের প্রসঙ্গ হলো এই প্রযুক্তি নির্ভর পৃথিবীতে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ সম্ভাবনাময় কি হতে পারে। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত স্বাধীনতার ৫৪ বছর পেরোলেও এখন পর্যন্ত কোনো সরকার, কোনো গভর্নমেন্ট বাংলাদেশের প্রযুক্তি খাতে কোনো বিপ্লব ঘটানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, এখন পর্যন্ত কোনো সরকারই এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। যেটা আমি বলছি আপনারাও দেখছেন, আমিও দেখেছি, সেটাই বলতেছি। এখন আসি, বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় সরকারি এবং বেসরকারি রয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ই তেমন ছাত্রদের জন্য গবেষণা করার তেমন কোনো সুযোগ নেই। আমরা সবকিছু বিদেশের মানুষের উপরই নির্ভর করছি। বিদেশের প্রযুক্তিতে চলছি, সেটাও উন্নত প্রযুক্তি না, অনেক আগের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির সামনে বর্তমান প্রযুক্তি কম্পেয়ার করলে সেটা কিছুই না। প্রতিরক্ষা খাত বলেন বা অন্যান্য খাত বলেন, যে কোনো খাতই বলেন, সবগুলারই বেহাল দশা। এবং এটা থেকে উত্তরণের যে উপায়, সেটা নিয়ে কাজ করার মতো পদক্ষেপ, আগ্রহ, প্ল্যান, পরিকল্পনা কোনো কিছুই এখনো পর্যন্ত চোখে পড়েনি। বাংলাদেশি প্রবাসে কাজ করছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে, সম্মানের সহিত, দক্ষতার সহিত সাকসেসফুল কিছু মানুষের নাম আপনাদের সামনে বলতেছি আমি, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন। আমি প্রথমেই বলবো নাসির উদ্দিন আহমেদ। তিনি মাইক্রোসফটের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। তিনি একজন বাংলাদেশি নাগরিক। তারপর দ্বিতীয় নম্বর আমি বলবো আফতাবুল ইসলাম। তিনি অ্যাপেলের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। তারপরে ৩ নম্বরে বলবো ফাহিম ফেরদৌস। তিনি বর্তমান গুগলে কর্মরত আছেন। ৪ নম্বরে যার নাম বলবো আমি, আপনারা সবাই তাকে চেনেন, আগে চিনতেন না, এখন চিনেন। বাংলাদেশের বিডার চেয়ারম্যান, যিনি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছেন। কিছুদিন আগে, মাসখানেক বা ২ মাস আগে হয়তো আমরা তার উপস্থাপনা দেখেছি, আমরা মনোমুগ্ধকর। যেটা পছন্দ হয়নি এমন কোনো মানুষ নেই, এবং সোশ্যাল মিডিয়ায় সেটা অনেক ভাইরাল হয়েছে, অনেক প্রশংসাও কুড়িয়েছেন তিনি এর মাধ্যমে। এখন হলো, তার সুযোগ ছিল, তার সামনে সুযোগ আসছিল, যার কারণে তিনি নিজেকে উপস্থাপন করতে পারছেন। এখন অন্যান্য অনেক ব্যক্তি আছে যাদের সবার নাম বলা সম্ভব না। অনেক লোক আছে এরকম বাংলাদেশি মেধাবী সন্তান, যারা বহির্বিশ্বে বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করছে সম্মানের সহিত, দক্ষতার সহিত। আমার দেশে তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং মেধার অবমূল্যায়নের কারণে বিদেশের বিভিন্ন কোম্পানিতে তাদের মেধা জ্ঞান খাটিয়ে সেই কোম্পানিকে সফল করছে। আমার দেশে আমরা রপ্তানি বলতে শুধু পোশাক শিল্প, যেটা দিয়ে আমরা অনেক আয় করে থাকি।
আর হচ্ছে আমাদের শ্রম রপ্তানি, প্রবাসীদের আমরা বিদেশে পাঠাই, তারা কঠোর পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করেন, গরম শীত সবকিছু উপেক্ষা করে। বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন তাদের তো অনেক পরিশ্রম। এই যে মেধাবী সন্তানরা নিজের দেশ থেকে বিদেশে যাচ্ছে, মেধাগুলো পাচার হয়ে যাচ্ছে। বিদেশের কোম্পানিগুলো ভালো ভালো অবস্থানে আছে, এই বিভিন্ন দেশ থেকে সব মেধাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজে কর্মের মাধ্যমে, তাদের দক্ষতার মাধ্যমে তারা সফলতা অর্জন করছে। সেখানে আমরা এখনো সেকেলে পড়ে আছি। বিশেষ করে প্রযুক্তি তো পুরাই চীনের উপর নির্ভর আমরা, এছাড়া বিকল্প কোনো, এক কথায় প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার কোনো পদক্ষেপ, চিন্তা ভাবনা এখন পর্যন্ত চোখে পড়েনি। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তির বিপ্লব ছাড়া পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। বিভিন্ন দেশের অলিগলিতে দক্ষ ইঞ্জিনিয়ার এবং বহু বিজ্ঞানীর জন্ম হয়, সেখানে আমার দেশে শুধু বেকারত্বের বোঝা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আপনি যেখানে যাবেন সেখানে কাজ নেই, বেকার। সুশিক্ষার অভাবের কারণে এবং মেধার অবমূল্যায়নের কারণে, কর্মক্ষেত্র তৈরি না হওয়ার কারণে বেকারত্বের সংখ্যাটা আকাশ ছুঁই। এমন অবস্থা, এত ছোট ভূখণ্ডে এত জনবহুল, এত জনশক্তি থাকা সত্ত্বেও রাষ্ট্র যখন সেই জনশক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়, তখন আসলে দেশের অর্থনীতির অগ্রযাত্রা বিদেশ নির্ভরই থাকবে, কোনোদিনই স্বনির্ভর হবে না। সেরকমটা হওয়ার কোনো প্ল্যান পরিকল্পনাও তাদের আছে বলে আমার মনে হচ্ছে না। আমি যাদের নাম বললাম, মাত্র 4 জনের নাম বললাম, এরকম কয়েকশো কয়েক হাজার হতে পারে যারা বিদেশে বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, যাদের নাম আমিও জানি না। হয়তো দেশে যদি ভালো কোনো প্ল্যাটফর্ম থাকতো, তারা কখনোই নিজের জ্ঞানকে অন্য দেশের কোম্পানির জন্য খাটাতো না। অবশ্যই নিজ দেশের কোম্পানির জন্য খাটাতো, সেটা যদি অর্থটা কিছু কম দেওয়া হতো তারপর তারা সেটা করত। কিন্তু তারা এখন সেটা কেন করছে না? কারণ তাদের মেধার মূল্যায়ন, সঠিক যে মূল্যায়ন, সেটা আমরা করতে ব্যর্থ। বর্তমান বিশ্বে আপনি প্রতিটি রাষ্ট্রের দিকে তাকান, তারা কিভাবে নিজস্ব প্রযুক্তির বিপ্লব ঘটাচ্ছে। সাধারণ ইরান ইসরায়েল সংঘাত যদি আমরা দেখি, সেখানে নিজেদের প্রযুক্তির ব্যবহার কতটা সামরিক শক্তিতে, আপনার হচ্ছে সাইবারে কতটা, সেখানে আমরা তো নেই। আমাদের অবস্থা খুবই করুণ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।